প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। এখন তো করোনার প্রকোপ চলছে, তাই বাইরে যাওয়া নিষেধ। তোমরা নিশ্চয়ই বাইরে যাও না? হ্যাঁ, কেউ কিন্তু বাইরে যাবে না এবং বন্ধুদের সাথে খেলাধুলাও করবে না, কেননা এখন বাইরে যাওয়াটা মোটেই নিরাপদ নয়। তাই তোমরা সকলেই ঘরে থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। আমরা জানি যে আমাদের বিদ্যালয় অনেক দিন যাবৎ বন্ধ, কিন্তু আমাদের বিদ্যালয়ের পাঠ বা পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য বিভিন্ন অনলাইন স্কুল, সংসদ টেলিভিশন ইত্যাদি পক্ষ থেকে বিদ্যালয়ের ক্লাসগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। আশা করি তোমরা সবাই সেই ক্লাসগুলো দেখছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে আমি তোমাদের সামনে ময়মনসিংহ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে হাজির হয়েছি। তোমাদের সবাইকে ময়মনসিংহ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসে স্বাগত জানাই। তো পাঠের শুরুতে আমি আমার নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি লাবণীতে সহকারী শিক্ষক, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দা, ময়মনসিংহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত কয়েক মাস যাবৎ অনলাইনে ক্লাস করতে করতে অভ্যস্তই হয়ে গেছো। তাই আমি আশা করি তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে তৈরি আছো আমাদের আজকের ক্লাস করার জন্য। তো আজকে আমরা পড়ব আমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিষয় পরিচয় এই বিষয়টি। আমরা আজকে এই বইয়ের অষ্টম অধ্যায়ের তৃতীয় পাঠটি নিয়ে আলোচনা করব। এই তৃতীয় পাঠে আছে আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ, অর্থাৎ এর আগে আমরা রাষ্ট্রীয় এবং সামাজিক সম্পদ সম্পর্কে জেনেছি। অষ্টম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পাঠে বিভিন্ন ধরনের সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে আলোচনা হয়েছে। আশা করি তোমরা সেই ক্লাসগুলো করেছ এবং সেই সম্পর্কে জেনেছ। তারপর আমি তোমাদের কিছুটা মনে করিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা পড়েছিলাম সামাজিক সম্পদ সম্পর্কে, যেমন ঘরবাড়ি, বিদ্যালয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি হচ্ছে সামাজিক সম্পদ। আর রাস্তাঘাট, জলপথ, সড়কপথ, তারপর সেতু ইত্যাদি হচ্ছে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সম্পদ। তো এগুলো সম্পর্কে আমরা নিশ্চয়ই এর আগে জেনেছি বা পড়েছি এবং তোমরা সবাই এগুলো সম্পর্কে আশা করি জানো। আজকে আমরা এই তৃতীয় পাঠে দেখছি আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ, অর্থাৎ এছাড়াও আমাদের আশেপাশে আরও কিছু সম্পদ আছে, সেই সম্পর্কে আজকে আমরা জানবো। হ্যাঁ, এই সম্পদগুলো সম্পর্কেও আমরা সকলেই মোটামুটি জানি বা পরিচিত, যেমন পানি, বন, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি শব্দগুলোর সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত বা এগুলো সম্পর্কে আমরা জানি এবং আমাদের দৈনন্দিন জীবনে এগুলো যে আমরা ব্যবহার করি তাও মোটামুটি আমরা সবাই জানি। তো আজকে আমরা এই সম্পদগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানবো। তো বন্ধুরা, তোমরা সবাই চট করে তোমাদের পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠা খুলে ফেলো। কি সকলেই খুলেছ নিশ্চয়ই? আচ্ছা, এখন আমি এখানে আজকের পাঠটা পড়ে শোনাবো। তোমরা সকলেই মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ। নিম্নে বর্ণিত রাষ্ট্রীয় সম্পদগুলোর উৎস হলো প্রকৃতি। প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে যে সম্পদগুলো পাই সেগুলোই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়, অর্থাৎ এই সম্পদগুলোর ব্যবহার আমাদের জীবনকে সহজ করে তোলে। অর্থাৎ এই প্রাকৃতিক সম্পদগুলো না থাকলে হয়তো আমরা সহজভাবে চলতে পারতাম না। তো প্রথমেই আছে পানি। পানি সম্পর্কে আমরা সবাই জানি বা পানির সঙ্গে আমরা সবাই পরিচিত। আমরা জানি যে পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। আমাদের প্রতিদিনের বিভিন্ন কাজে আমরা বিভিন্নভাবে পানির ব্যবহার করে থাকি এবং পানি ছাড়া আমরা মোটেই চলতে পারি না। যেমন রান্নাবান্না করা, পান করা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ইত্যাদি বিভিন্ন কাজে আমরা পানি ব্যবহার করে থাকি, এটা আমরা সবাই জানি। তো চলো দেখি বইয়ে কি লেখা আছে। আমরা বৃষ্টি, নদ নদী, ঝর্ণা ইত্যাদি থেকে বিশুদ্ধ পানি পাই, অর্থাৎ বৃষ্টি, ঝর্ণা, নদ নদীর পানিটা বিশুদ্ধ, কেননা বৃষ্টি বা ঝর্ণার পানি
সরাসরি জীবাণু মুক্ত থাকে, তাই এটাকে বিশুদ্ধ পানি বলা হয়েছে। পান করা, রান্না করা এবং পরিষ্কার করার কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করি। কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করেন। আমরা জানি কৃষকরা আমাদের জন্য বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন এবং এই ফসল উৎপাদন করতে গিয়ে সেচের মাধ্যমে খেতে পানি দিতে হয়, তা না হলে ফসল উৎপাদন হয় না। তাই কৃষকেরা তাদের চাষাবাদের কাজের জন্য খেতে পানি ব্যবহার করেন। আমরা জলপথে যাতায়াত করি, অর্থাৎ নৌকা দিয়ে বা জাহাজ দিয়ে বা লঞ্চ দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এটাই হচ্ছে জলপথে যাতায়াত করা। এভাবেও জলের বা পানির ব্যবহার হয়ে থাকে। নদ নদী বা সমুদ্র পথে মালামাল পরিবহন করতে পারি, অর্থাৎ সমুদ্র পথে বিভিন্ন মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে বা যাতায়াত করে। শহরে পাইপলাইনের মাধ্যমে বাসায়, অফিস আদালতে এবং কারখানায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়া বড় বড় শিল্প কারখানায়ও পানির প্রয়োজন হয়, অর্থাৎ বড় বড় শিল্প কারখানায় পানি দিয়ে বিভিন্ন কাজ করা হয় বা পানি ছাড়া কোনো কাজ হয় না। এভাবেই নানা কাজে আমাদের পানির প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পানির নানা রকম ব্যবহার সম্পর্কে এখানে জানলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পানির প্রয়োজনীয়তা অপরিসীম, তা বলে শেষ করা নয়। এরপর হচ্ছে বন। বন হলো আরেকটি প্রাকৃতিক সম্পদ। বনে অনেক ধরনের গাছ জন্মে, তা আমরা সবাই জানি। বনে বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছ জন্মে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফলজ গাছ থেকে আমরা বিভিন্ন রকমের ফল পাই এবং এই ফল আমরা খাই। বনের বিভিন্ন পশু পাখিরা এই ফল খেয়ে তাদের জীবন ধারণ করে। আবার বনজ গাছের মধ্যে আছে গেওয়া, গরান, সুন্দরী, অর্জুন ইত্যাদি ধরনের গাছ। এই সমস্ত গাছের থেকে আমরা কাঠ পাই এবং এই কাঠ থেকে আমরা ঘরবাড়ি নির্মাণ করি। আমাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র যেমন খাট, চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি আসবাবপত্র তৈরি করি। বন বিভিন্ন প্রাণীকে নিরাপত্তা দেয়। আমরা জানি যে বনে বিভিন্ন ধরনের প্রাণীও বসবাস করে এবং বন হচ্ছে সেই সমস্ত প্রাণীর নিরাপদ আশ্রয় কেন্দ্র। প্রাণীরা বনেই বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস মাটির নিচ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উত্তোলন করে আমাদের বিভিন্ন কাজে লাগানো হয়। বিদ্যুৎ উৎপাদন, রান্না করা এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়েই চলে, যেমন আজকাল সিএনজি, বিভিন্ন বাস অর্থাৎ বিভিন্ন যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলাচল করে। শিল্প কারখানায়ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। আজকাল বড় বড় বিভিন্ন শিল্প কারখানায় বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন করার ক্ষেত্রেও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। এরপর আছে বিদ্যুৎ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যুতের সঙ্গেও আমরা সকলেই মোটামুটি পরিচিত, কারণ বিদ্যুৎ আমাদের প্রতিদিনের জীবনে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন বিদ্যুৎ দিয়ে আমরা ফ্যান চালাই, লাইট জ্বালাই, টেলিভিশন দেখি, কম্পিউটার চালাই। তো এটা আমরা সবাই জানি যে বিদ্যুৎ ছাড়া আজকাল আমাদের জীবন কল্পনাই করা যায় না। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল, পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয়। বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। তো এগুলো আমরা নিশ্চয়ই জানি যে বিদ্যুৎ আমাদের জীবনে বিভিন্নভাবে কাজে লাগে বা বিদ্যুতের ব্যবহার আমরা বিভিন্নভাবে করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ থেকে আমরা বিভিন্ন সম্পদ সম্পর্কে জানলাম, যেমন পানি, বন, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি। আশা করি তোমরা সকলেই এই পাঠ থেকে এই সম্পদগুলোর ব্যবহার এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পেরেছ। তো ঠিক আছে, এখন এই 43 পৃষ্ঠায় যে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা আশা করি সকলেই দিতে পারবো। এই পাঠের আলোচনা থেকে আমরা সবাই মোটামুটি এগুলো সম্পর্কে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তো চলো তো দেখি এই প্রশ্ন উত্তরগুলো আমরা দিতে পারি কিনা। তোমাদেরকে আমি কিছুটা সহযোগিতা করছি। তোমরা প্রয়োজনে নোট খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখে রাখো কিংবা শুনে বুঝে রাখো। পরবর্তীতে তোমরা বইয়ের সাহায্যে সেই প্রশ্ন উত্তরগুলো নোট খাতায় লিখে রাখবে, যাতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো শিখে ফেলতে পারো।
প্রথমেই আছে আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই। প্রাকৃতিক সম্পদ আমরা বন্ধুরা আগেই জেনেছি বা শুরুতেই আমরা জেনেছি যে প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা প্রাকৃতিক সম্পদ পাই। এই পাঠে দেওয়া সম্পদগুলোকে কেন রাষ্ট্রীয় সম্পদ বলা হয়? আমরা এই পাঠে দেওয়া সম্পদগুলো যেমন বন, পানি, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ এগুলো আমরা প্রাকৃতিক সম্পদ হিসেবে জেনেছি, কিন্তু এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্র বা সরকারের, তাই এই সম্পদগুলোকে রাষ্ট্রীয় সম্পদও বলা হয়। বিভিন্ন কাজ করতে এগুলো কিভাবে আমাদের সাহায্য করে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সম্পদগুলোর কিভাবে আমাদেরকে সাহায্য করে তার সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি বা অনেকটাই জেনেছি। যেমন পানি আমাদের রান্নার কাজে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে, পান করার কাজে, বিভিন্ন কলকারখানায় পানি ব্যবহার হয়ে থাকে, তাই পানি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। আবার বন থেকে আমরা কাঠ পাই, ফলজ গাছ থেকে আমরা ফল পাই, সেগুলো আমাদের ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র তৈরিতে কাজে লাগে এবং ফল আমরা খাই, খেয়ে জীবন ধারণ করি। এভাবেই আমাদেরকে বন সাহায্য করে। প্রাকৃতিক গ্যাসও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, যেমন রান্না করা, বিভিন্ন যানবাহন চলাচল ইত্যাদি কাজে প্রাকৃতিক গ্যাস আমাদের সহায়তা করে। বিদ্যুৎ দিয়ে আমরা ফ্যান চালাই, লাইট জ্বালাই, টেলিভিশন দেখি, কম্পিউটার চালাই, তো বিদ্যুৎও আমাদেরকে নানাভাবে সাহায্য করে। কি বুঝতে পারছো তো তোমরা? এরপরের প্রশ্নটি হচ্ছে, আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সকলেরই উচিত প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করা, অর্থাৎ এর অপচয় না করা। যেমন আমাদের পানির কাজ শেষ হয়ে গেলে পানির কলটা আমরা বন্ধ করে দেব, পানির অপচয় করব না। তারপর বনের গাছপালা আমরা অকারণে কাটবো না, তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। প্রাকৃতিক গ্যাস, আমাদের রান্নার কাজ শেষ হয়ে গেলে প্রাকৃতিক গ্যাসের চুলাটা আমরা বন্ধ করে দেব, যাতে প্রাকৃতিক গ্যাসের অপচয় না হয়। তারপর বিদ্যুৎ, আমরা অযথা খালি ঘরে বৈদ্যুতিক ফ্যান বা লাইট চালিয়ে রাখবো না, কিংবা টেলিভিশন দেখা শেষ হয়ে গেলে টেলিভিশনের সুইচ বন্ধ করে দেব। এভাবেই আমরা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে? প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ প্রাকৃতিক সম্পদ আমাদের জীবন চলাকে অনেক সহজ করে দিয়েছে। তাই প্রাকৃতিক সম্পদ যদি না থাকে আমাদের চলতে অনেক কষ্ট হবে এবং অসুবিধা হবে। তাই আমরা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করব, যাতে প্রাকৃতিক সম্পদ শেষ না হয় বা এর সম্পদ শেষ হলে আমাদেরকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। তাই প্রাকৃতিক সম্পদ শেষ হওয়ার থেকে আমরা এগুলোর অপচয় রোধ করব, কারণ প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং আমাদের জীবন চলা কঠিন হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। এখন আমরা চলো কিছু প্রশ্ন লিখে নিই, যে আমরা বাড়ির কাজের খাতায় লিখে রাখবো এবং বিদ্যালয় খোলার পর সেই বাড়ির কাজের খাতা আমাদের বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে মূল্যায়ন করিয়ে নেব। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিব, তোমরা চট করে তোমাদের খাতা কলম হাতে নিয়ে নাও তো। হ্যাঁ, খাতা কলম হাতে নিয়েছো? ঠিক আছে, আমি এখন কিছু প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে নাও এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা শিখবে এবং পরবর্তীতে বাড়ির কাজের খাতায় লিখে রাখবে। 1 নং প্রশ্ন, আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? তা 5টি বাক্যে লিখো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নং প্রশ্ন, আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি তা 5টি বাক্যে লেখো। তোমরা সবাই তোমাদের বাড়ির কাজের খাতায় প্রশ্নগুলো লিখে রাখো, পরে এই প্রশ্ন উত্তরগুলো শিখবে এবং তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে সংরক্ষণ করবে। বিদ্যালয় খোলার পর তোমরা তোমাদের শিক্ষককে দিয়ে এগুলো মূল্যায়ন করিয়ে নেবে। 2 নং প্রশ্ন, বাড়িতে কিভাবে পানি, জ্বালানি বাড়িতে কিভাবে পানি, জ্বালানি এবং বিদ্যুতের ব্যবহার কমানো যায় তার দুইটি করে উপায় লেখো। শিক্ষার্থীবৃন্দ, 2 নং প্রশ্নটি কি আবার আমি পড়ে শোনাচ্ছি, তোমরা চট করে তোমাদের নোট খাতায় লিখে নাও। বাড়িতে কিভাবে পানি, জ্বালানি এবং বিদ্যুতের ব্যবহার কমানো যায় তার 2টি করে উপায় লেখো। তো এই 2টি প্রশ্ন আশা করি তোমরা সবাই তোমাদের খাতায় লিখে রেখেছ। ঠিক আছে, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো শিখবে এবং তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে সংরক্ষণ করবে, যাতে বিদ্যালয় খোলার পর তোমরা এগুলো তোমাদের শিক্ষকদেরকে দিয়ে মূল্যায়ন করাতে পারো। আজকের পাঠ এ পর্যন্তই। আমি তোমাদেরকে কিছু কথা বলি, সেগুলো মনে রাখবে। আমাদের চারপাশে অনেক গরিব লোক আছে, আমরা আমাদের যার যার অবস্থান থেকে তাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। কেননা আমাদের এখন একটা মহামারীর সমস্যা চলছে, তাই এখানে আমরা গরিব ধনী কোনো ভেদাভেদ করব না। তোমরা সকলেই ভালো থাকবে এবং তোমাদের আশেপাশের গরিব বন্ধুদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবে। আর তোমরা সবাই বাড়িতে থাকবে, বাবা মার কথা মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং 20 সেকেন্ড ধরে অবশ্যই তোমাদের হাত ধোয়ার কথা ভুলবে না, সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে। আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সম্পর্কে কিন্তু সবাই সচেতন থাকবে, কারণ এটা ব্যবহার করে কেউ চুলার কাছে আগুনের কাছে যাবে না, তাহলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।